লোডশেডিং এর কবলে দেশ, ভোগান্তিতে মানুষ। যদিও সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এবং সেই সাথে কিন্তু তিনি অভিযোগও করেছেন যে বিগত সরকারের ভুল নীতির কারণে জ্বালানির সংকট চরম আকার ধারণ করেছে এবং জানিয়েছেন বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। তবে বিকল্প উপায়ে সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে তার সরকার। শারমিনীরা জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় গ্রিডের তথ্য অনুযায়ী বুধবার সকাল ৮টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫,২৪৯ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ হয়েছে ১২,৯৩৫ মেগাওয়াট, ঘাটতি ২,৩০০ মেগাওয়াটের। এদিন ভোর ৪টায় লোডশেডিং হয়েছে ২,৯৫১ মেগাওয়াটের। সারাদিন প্রায় ৩,০০০ মেগাওয়াট করে লোডশেডিং হচ্ছে। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের পল্লী এলাকায় লোডশেডিং বেশি। চাহিদার তুলনায় ৪০ থেকে ৫০% পর্যন্ত কম বিদ্যুৎ সরবরাহ হওয়ায় কোথাও দিনে ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। একটি এলএনজি টার্মিনাল আংশিক বন্ধ, সংকটের মধ্যে অন্যটি দিয়েও খালাস করা যাচ্ছে না গ্যাস। এজন্য ভোগান্তি বললেন প্রতিমন্ত্রী। এক্সেলার টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্টেজ, আপনারা জানেন। ফুল ক্যাপাসিটি আমরা রান করতে পারছি না। হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। তার অভিযোগ, জ্বালানি খাতে গেল ১৬ বছরের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ। বর্তমান পরিস্থিতিতে বিকল্প উপায়ে সমাধানের আশ্বাস দেন তিনি। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপরে আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন একটি সময় তার মাসুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি এমন থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিদ্যুতের ভোগান্তির কারণে বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও হয়েছে। নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। শারমিনীরা, ৭১, ঢাকা। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, একটু স্বস্তির পর আবারও গ্যাস সংকট তীব্র হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে এলএনজি বাহী জাহাজ টার্মিনালে ভিড়তে না পারায় কমেছে সরবরাহ। চট্টগ্রামে কর্ণফুলী গ্যাসের কর্মকর্তারা জানান, সাগর উত্তাল থাকায় টার্মিনালে নতুন এলএনজি কার্গো যুক্ত করা সম্ভব হয়নি। নতুন কার্গো যুক্ত না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। এ কারণে সোমবার বিকেল থেকে চট্টগ্রামের মহেশখালীতে সামিটের টার্মিনাল থেকে সরবরাহ নেমে এসেছে প্রায় ২০ কোটি ঘনফুটে। সব মিলিয়ে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ হচ্ছে প্রায় ৫০ কোটি ঘনফুট। কর্মকর্তারা আরও জানান, পূর্ণ ক্ষমতায় চালুর প্রস্তুতি থাকা টার্মিনালটি ৪৮ ঘন্টার জন্য বন্ধ রাখা হবে। এতে সরবরাহ আরও কমার আশঙ্কা রয়েছে। পাশাপাশি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের চাপ তৈরি হওয়ায় বাড়ছে লোডশেডিং। না চলাতে সংসার, না চলাতে গাড়ি ইনকাম, না কিছু দিতে। আজ কতদিন ধরে, এর আগে আবার কতদিন বন্ধ আছিল গ্যাসের পেট্রোল পাম্প। কালকে মনে করেন ৮-১০ ঘন্টা পরে গ্যাস হয়েছে, রাতের 10টা-11টা বাজে গ্যাস হয়েছে। আজকে এই পর্যন্ত গ্যাস পাইতেছি না স্যার। সকাল 7টা থেকে অপেক্ষা করতেছি, এই পর্যন্ত সকাল 7টা থেকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি, গ্যাস পাচ্ছি না। সিরিয়ালে প্রচুর গাড়ি। 10 তারিখ দুপুরের পর থেকেই গ্যাসের চাপটা অটোমেটিকলি লাইনের থেকে কমে গেছে। এই অবস্থায় রাত্রেবেলা গ্যাস আছে, 10টার পরে ওই সকাল ভোর 7টার দিকে আবার সেম একইভাবে চলে যায়। ২৪শে জুলাইয়ে আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতেন ওবায়দুল কাদের, এবং সেই নির্দেশনা অনুযায়ী দমন পীড়ন করেছে আওয়ামী ক্যাডাররা। ফলে জুলাই মানবতা বিরোধী অপরাধে কিন্তু ব্যক্তির পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগেরও দায় আছে। কাদের আরাফাত এবং যুব এবং ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে করা এক মামলায় এমনই যুক্তিতর্ক তুলে ধরেছে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই অভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রসিকিউশনের দাবি, আন্দোলন তুঙ্গে থাকাকালে সরকার ও দলের শীর্ষ পর্যায় থেকে আসে একের পর এক নির্দেশনা। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে কাল দিন মারো না কেন ওদের?
এই দমনপীড়নের পরিকল্পনা ও নির্দেশনার কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা ও তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একাধিক ফোন আলাপে উঠে আসে দলীয় নেতাকর্মী এমপি মন্ত্রীদের নির্দেশনার চিত্র। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। আন্দোলন দমনে নির্দেশনা ও বাস্তবায়নে ভূমিকার অভিযোগে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে এই মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল অর্থাৎ ওবায়দুল কাদের, তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার বা পলিটিক্যাল ক্লাউন। বুধবার ট্রাইব্যুনাল 2-এ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে তিনি বলেন, জুলাইয়ের হত্যাযজ্ঞে ব্যক্তির পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগেরও দায় রয়েছে। তৎকালীন আওয়ামী লীগের সেই দুষ্কৃতিপরায়ণ নেতৃবৃন্দ, সেই কারণে তাদের যেমন বিচার হওয়া উচিত, ওই দলটিরও সেইভাবে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তারা যে এতগুলো স্বপ্ন ধূলিসাৎ করেছে, এতগুলো স্বপ্ন যে তারা মৃত্যু ঘটিয়েছে। এদিন সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে কি প্রক্রিয়ায় ও কতটুকু বন্টন হবে রায়ে তা স্পষ্ট করার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আইন যেটা আছে সেই আইনে কারোর সম্পত্তি, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তির বিধান আছে এবং জরিমানার বিধান আছে, ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে। কিন্তু এই ক্ষতিপূরণটা আদায়ের যে প্রক্রিয়া অথবা যে সম্পত্তিটা বাজেয়াপ্তির যে প্রক্রিয়া, সেটি আমাদের রুলস অফ প্রসিডিওরে নাই। যুক্তিতর্কে চায়না রাইফেল, পিস্তল, শটগান, এলএমজি, এসএমজি ও রিভলভার সহ বিভিন্ন অস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহারের তথ্য তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, আন্দোলনকারীদের দমনে 7.62 মিলিমিটার গুলি ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। একটা দলের সাধারণ সম্পাদক করে দলটাকে বিপর্যস্ত করেছেন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গুজব রটালে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সাথে কিন্তু তিনি আরও জানিয়েছেন যে ভারতের সঙ্গে সম্পর্কের যে কোনো জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। অন্যদিকে আরেকটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ করেন যে ফ্যাসিস্টদের খুশি করতে একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলতে চাইছে। মাহিলা ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও দলটির রাজনৈতিকভাবে ফিরে আসা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জানান, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব। আশ্বাস দেন গুজব রটানোকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। আর কোনো প্রশ্ন? সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন যারা এগুলো ছড়াচ্ছে? যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ইতিবাচক অবস্থানের কথাও জানান মন্ত্রী। বলেন, দুই দেশের মধ্যে যে কোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে কাজ করছে সরকার। যুব বা যুব নারী উদ্যোক্তা যারা রয়েছে তারা যাতে সহজে লোন পেতে পারে সে বিষয় নিয়ে আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। এর আগে সকালে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী পতিত আওয়ামী লীগ সহ বর্তমান বিরোধী দল জামায়াত ইসলামীকে নিয়ে সমালোচনা করেন। ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে এবং এই ৭১ স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। তার অভিযোগ, জিয়া পরিবারকে ধ্বংস করতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সকল অপচেষ্টা চালিয়েছে। শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি, কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই, না তার পিতার, তার না নিজে।
মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। কেউ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বনে গেছেন জুলাই যোদ্ধা, কেউ আবার এলাকা ভিত্তিক গন্ডগোলে চোট পেয়ে নাম লিখিয়েছেন তালিকায়। এবং শুধু এমনই নয়, কিন্তু বুশরা অনুসন্ধানে এমন চরিত্রেরও সন্ধান মিলেছে মাদক নিয়ে মারামারি করেছেন আর এর জেরে আহত হয়ে এখন এ ক্যাটাগরিতে নিয়মিত ভাতা তুলছেন। বাদ যায়নি র্যাব, পুলিশ সদস্য সহ সাংবাদিকরাও। সুমন তানভীরের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন এস এ বাপ্পি। আজিমপুর ইডেন কলেজের মূল ফটকে অপেক্ষা সঙ্গী সামিয়া নামে জুলাই আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী, যার আহত হওয়ার ঘটনাটি প্রতীকী ছবি হয়ে ওঠে জুলাই সংগ্রামে। সংগ্রামে অংশ নেওয়া সবাই জানলেও দায়িত্বশীল কাউকেই মানানো যাচ্ছে না আহত এই মেয়ে সামিয়া। এখন পর্যন্ত জুলাই যোদ্ধার স্বীকৃতি মেলেনি তার। ঘুরতে হচ্ছে মন্ত্রণালয়ের দাঁড়ে দাঁড়ে। মাথায় ইনজুরি, হাতে ইনজুরি, পুরো বডিতে ইনজুরি, বাট ওরা তো আমাকে আমার ছবিটা নিয়ে ব্যবসা করতেছে। ঢাকা সিভিল সার্জনটা আমি জমা দিই, দেন হচ্ছে এটা আজকে 1 বছর পর এটা হচ্ছে মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এসেছে। বাধ্য হয়ে আহত সামিয়াকে সেদিন যারা হাসপাতালে নিয়ে যায় তাদের একজনকে খুঁজে বের করি আমরা। কথা হয় তার সঙ্গে। এই ছবিটা তো আপনি? হ্যাঁ, লাল জামা পরাটা আমার ছবি। মনে করে যখন নিয়ে যাচ্ছেন সে হচ্ছে সাইমা, আমরা হ্যাঁ ও আরো যে দুজন ছিলাম, যে ছেলেটা আছে ওনার নাম হচ্ছে শাহাদাত হোসেন, আর যে মেয়েটা আছে আদ্রিতা রয়। ওই সময় হচ্ছে ও সেন্সলেস হয়ে ওখানে পড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই ভাতার তালিকায় যোদ্ধা হিসেবে এখন পর্যন্ত যে 15,000 নাম উঠেছে, সবার ক্ষেত্রেই কি ছিল এমন কড়াকড়ি? চলুন একটু অনুসন্ধান করা যাক। এই দৃশ্য সরকার পতনের পর 5 আগস্ট রাত 10টার মাদক ব্যবসাকে কেন্দ্র করে মিরপুর 10 নম্বরে তাণ্ডব চালানোর ঠিক পরের দৃশ্য এটি। ওই দিন এই যুবকদের রোষানলে পড়ে হাসপাতালে ভর্তি হতে হয় বেশ কয়েকজনকে। ডলার তাদেরই একজন। থানা থেকে ওই দিন আগুন লাগে। শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর ডলার নিজের মুখেই বলছিলেন কারা কেন তাকে আক্রমণ করেছে। 5 তারিখ মোটামুটি 10টা বাজে সবাই মিলে মনে করেন হঠাৎ করে আমার উপরে হামলা করছে। এখানে একটা কোপ দিছে, আর এই জায়গায় আমার শর্ট গান দিয়া গুলি করছে। ওই মাদক ব্যবসায়ী মুফিজ পুলিশ ধরছিল, পরে আমাদেরকে পুলিশ বলছে যে সাক্ষী দিতে, পরে আমরা সাক্ষী দিছি। অথচ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই কাগজপত্র জমা দিয়েই তিনি হয়ে ওঠেন এ ক্যাটাগরির জুলাই যোদ্ধা। প্রতি মাসে সরকার থেকে পাচ্ছেন 20,000 টাকা। ডলার তো জুলাই যোদ্ধা না? তো তার কাগজে তো এই নাম্বার দেওয়া, তো আপনার নাম্বার কেন দেওয়া? এই নাম্বারটা যখন ভর্তি করছিলাম আমি ভর্তি করছিলাম তো চূড়ান্ত ভাবে যখন গেজেটেড হয়েছে তখন নাম্বারটা ডলারের নাম্বার আসবে না, আপনার নাম্বার কেন যাবে? ডলার কি নাম্বার তুমি কি দেয় নাই নাকি? অনুসন্ধানে এমন চরিত্রের দেখা মেলে জাদুর কাঠিতে যারা জুলাই যোদ্ধা হিসেবে ভাতা তুলে যাচ্ছেন, নিয়েছেন এককালীন টাকাও। এই যেমন ভোলার একটি বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতা করা আদিল হোসেন। 21 জুলাই সংবাদ কভার করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি, যেটি নিয়ে হয় সংবাদও। পরবর্তীতে সেটিকে পুঁজি করেই তিনি বনে যান ভাতাভুক্ত জুলাই যোদ্ধা। যে মোটরসাইকেলটি সেদিন দুর্ঘটনার শিকার হয় সেটির চালকের সঙ্গে কথা হয় আমাদের। আদিল একা একা জুলাই যোদ্ধা বনে যাওয়ায় এখনো তার মনে আক্ষেপ আছে। বাজারের আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম ওই চ্যানেল 24 টপুর সাথে। গাড়ি চালাচ্ছিল কে? আমি উনি আর কি একা একা আবেদন করেছিল, পরে বলছিলেন যে তোমার নামটা আমি ঢুকিয়ে দিই। আপনার সাথে আমি এট এ টাইমে অ্যাক্সিডেন্ট করছি, আপনি যেহেতু আপনার নাম ইন করছেন আমার নাম করেননি, তাহলে আর এখন দরকার নেই। পরে আমাকে ছাড়ছিল না, কারণ আমি না করছি। ভোলার জুলাই আন্দোলনে যারা অগ্রগামী ছিলেন তারাও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। বঙ্গবন্ধু শিশু কিশোর নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদকের পদেও নাকি ছিলেন এই সাংবাদিক। সে হচ্ছে গিয়ে
আপনার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল, সে ভাতাটাতে হয়েছিল। তার নাম হচ্ছে তবু তালুকদার। সে এখানে একটু কারসাজি করছে, তবু তালুকদার বাদ দিয়ে আত্মীয় যাচাই বাছাই কমিটিতে ছিল, ওরা বুঝতে পারে না, ওরা ভাবছে যে হয়তো ঢাকার কোনো আহত। আমরা যখন সিভিল সার্জনকে জিজ্ঞেস করছিলাম, স্যার এটা তো আমরা জানি না বা কিভাবে আসছে, উনি বলছে যে ঢাকা থেকে নাকি এটা লিস্ট করেছে, এই তথ্য মন্ত্রণালয় থেকে নাকি এটা রিকোয়েস্ট করা হয়েছে। এটা তো ভাইয়া খুবই করছে আর কি, বোঝাই যায়। তবে ফোন ধরে না এই সাংবাদিক। অনুসন্ধানে আইন শৃঙ্খলা বাহিনীরও এমন অন্তত 5 সদস্যের নাম পাওয়া গেছে যারা এখন ভাতাভুক্ত জুলাই যোদ্ধা। শহীদের তালিকায়ও নাম আছে নিহত 2 পুলিশ সদস্যের। বুঝেও পেয়েছেন 30 লাখ টাকার সঞ্চয়পত্র। এসব নিয়ে প্রশ্ন করতে গিয়ে এক পুলিশের রোশানলে পড়তে হয় প্রতিবেদককে। 24 জুলাই শাহবাগ থানায় কর্মরত থাকার পরও নিয়মিত ভাতা তুলছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের জুলাই যোদ্ধা আত্মীয়র বিষয়ে খোঁজ নিতে গিয়েও রোশানলের শিকার হতে হয় প্রতিবেদককে। জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক হাসিবুলের বড় ভাই আনিসুল জুলাই যোদ্ধার ভাতা তুললেও অধিদপ্তরে জমা দেওয়া হাসপাতালের রেজিস্ট্রেশন আইডির কোনো অস্তিত্বই নেই। আমাদের ওই দিন জুলাই যে আহত হয়েছিল ওই পুলিশ কেস খাতায় এই নামে কোনো এন্ট্রি নাই এবং রেজি কোনো মিল নাই। মিলে নাই, এটা তো তাহলে কি একই জেলার এই সমন্বয়কের বাড়িতে কাজ করা গৃহকর্মীর মেয়েকেও বানিয়ে দেওয়া হয়েছে জুলাই যোদ্ধা। ওখানে বাড়ি খায় পড়ে গেছে। সেদিন তো আপনি জুলাই আন্দোলন আমরা তো মারামারি ওলা জন্য যাইনি বা চিকিৎসার কাগজপাতি ওলা সব ওলা নিচল। হ্যাঁ, পরে সঞ্জিতি জানাইছে যে রূপু হয়েছে। হ্যাঁ। অনুসন্ধানে এমন ব্যক্তিরও সন্ধান মেলে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হওয়া গন্ডগোলে নিজের হাতে বোমা ফাটিয়ে রায়হান এখন জুলাই যোদ্ধা। এমনকি সরকারি খরচে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে চিকিৎসা নিয়েছেন থাইল্যান্ডে। হাসপাতালে থাকা তার নথি জালিয়াতি করে এই অপকর্ম করে রায়হান। 8 তারিখে সে ভর্তি হলো, 8 তারিখে পাইলো যে 12 ঘন্টা আগে তার এই বোম বাস্ট হয়েছে, মানে 7 তারিখ হয়েছে। রায়হানের নিজ জেলা মাদারীপুরে গিয়ে মেলে আরো চাঞ্চল্যকর তথ্য। ইট পাটকেল মারামারির সময় ওর হাতে বোম ছিল, যে ইট আছে না ওই ইট যে ওর হাতে পড়ছে, সাথে সাথে ব্লাস্ট হয়। কবে হয়েছিল? 8ই আগস্ট। তবে রায়হানের এই অপকর্ম ঢাকতে প্রতিবেদককে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করে তার পরিবার। আমার ভাইয়ের মতো আমার একটা ভাই হাত গেছে যে বুঝছেন। হাতটা তো আপনার জুলাইয়ে যায় নাই বলে। যায় নাই তো, এইটা রাহেল ভাই। সারা দেশে গেজেটের জুলাই যোদ্ধার সংখ্যা 14,370 জন। এখন পর্যন্ত এইসব যোদ্ধাদের 170 কোটি টাকা ভাতা দিয়েছে রাষ্ট্র। মোট ব্যয় প্রায় 1000 কোটি টাকা। এই শহীদ মিনার থেকেই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের 1 দফা দাবির সূচনা। তাই এই জায়গাটিতে দাঁড়িয়ে আক্ষেপ নিয়ে বলতে চাই, আমাদের মাত্র 3 সপ্তাহের অনুসন্ধানে এমন অসংখ্য ভুয়া জুলাই যোদ্ধার বিষয়ে অভিযোগ মিলেছে। সময় স্বল্পতার কারণে যার সবগুলোর বিষয়ে প্রমাণ মেলাতে পারিনি আমরা। তবে জুলাই যোদ্ধাদের প্রত্যাশা, জুলাইয়ের আবেগ নিয়ে যারা বাণিজ্য করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার। প্রয়োজনে নতুন করে হবে আবার যাচাই বাছাই। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সুমন তানভীর, 71। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হালাল পণ্য নিয়ে BIISS আয়োজিত অনুষ্ঠানে তিনি জানিয়েছেন মাসখানেকের মধ্যেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে ইউরোপীয় ইউনিয়নের সাথেও। এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক হালাল পণ্যের বাজার $3 ট্রিলিয়ন হলেও বাংলাদেশের অংশগ্রহণ সামান্য। এ সময় একক ও স্বাধীন হালাল সনদ কমিশন গঠনের প্রস্তাব দেন বক্তারা। আরো জানাচ্ছেন মইনুল হাসান। অবাধ বাণিজ্য ও বিনিয়োগ নিশ্চিতে বিশ্বের বহু দেশ একে অপরের সাথে বিশেষায়িত চুক্তি করলেও পিছিয়ে বাংলাদেশ। তবে দেরিতে হলেও বিষয়টি নিয়ে জোরালোভাবে এগুচ্ছে বর্তমান সরকার। এরই মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে করা হয়েছে EPA ও CEPA, যার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
প্রিপেয়ার টেক্সে যাওয়ার আগে হালাল পণ্য নিয়ে আয়োজিত সেমিনারে বাণিজ্যমন্ত্রী জানান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আরো 12 দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় এখন বাংলাদেশ। আর মাসখানেকের মধ্যে শুরু হবে রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের সাথেও। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএতে যাব। এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনাটা শুরু হবে। যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা, প্রেফারেন্সিয়াল প্রবেশাধিকার আছে কিনা, এবং সেই প্রবেশাধিকার অর্জন করার মাধ্যমটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। গবেষণা সংস্থা BIISS এর সেমিনারে বলা হয়, বৈশ্বিক হালাল পণ্যের বাজার এখন $3 লাখ কোটি। এক দশক পর যা ছাড়াতে পারে 10 লাখ কোটি। অথচ বিপুল এই সম্ভাবনাময় খাতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। এজন্য বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বক্তারা। It also has a huge population, like 680+ million people in the Asian market. So it gives a source, the gateway, the products, and also it's a big market. So that is a big opportunity for Bangladesh. বক্তারা বলেন, খাবার ছাড়াও হালাল পণ্যের বড় সম্ভাবনা আছে ঔষধ, কসমেটিক্স, ফ্যাশন, পর্যটন, খাদ্যপণ্য, এমনকি অর্থায়নেও। এই ইকোসিস্টেম গড়ে তুলতে আন্তর্জাতিক সার্টিফিকেশন সংকট দূর করার তাগিদ দেন তারা। প্রস্তাব করা হয় একক ও স্বতন্ত্র কমিশন গঠনের। ইন্ডিপেন্ডেন্ট একটা সার্টিফাইং এজেন্সি করা, এটা একটা ইন্টারেস্টিং প্রপোজিশন। এটার বিষয়ে চিন্তা করা যেতে পারে। আর এক্সেসিভ চার্জ নেই পার টেস্টে, এটা আমরা চেক করে দেখব। এটা যদি রেলিভেন্ট হয়, ইনশাআল্লাহ উইল ওয়ার্ক অন ইট। মালয়েশিয়ার হালাল ইকোসিস্টেম মডেল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে বলেও মত দেন বক্তারা। মইনুল হাসান, ৭১, ঢাকা। দেশের ব্যাংক খাতে প্রথমবারের মতো সামগ্রিক মূলধন বা CRAR নেমেছে ঋণাত্মকে। লঙ্কা বাংলা ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়, এ কারণে ঝুঁকিতে পড়তে পারে 18টি ব্যাংক, যে তালিকায় আছে ইসলামী সহ রাষ্ট্রীয় মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠান। আর শীর্ষ 2 ঋণ গ্রহীতা খেলাপি হলে মূলধন কাঠামো ভেঙে পড়তে পারে আরও 13টির। বিশ্লেষকরা যেটা বলছেন যে কৃত্রিম উপায়ে ঋণ পুনঃতফসিলীকরণ বন্ধ না হলে বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে পুরো ব্যবস্থা। মেজবা হাসান জানাচ্ছেন বিস্তারিত। পুঞ্জীভূত লুটপাট আর অব্যবস্থাপনায় ডুবছে দেশের ব্যাংক খাত। গেল 2 বছরে কম বেশির উন্নতির লক্ষণ দেখা গেলেও পুরনো ক্ষত জেগে উঠছে বিভিন্ন সময়ে। ব্যাংক ব্যবস্থার আর্থিক সামর্থ্য বোঝাতে অন্যতম সূচক CRAR। লঙ্কা বাংলা ফিন্যান্সের প্রতিবেদন বলছে, 2021 সালে দেশে এই হার ছিল 11.08%, কিন্তু মাত্র 4 বছরে তা নেমে এসেছে ঋণাত্মক 2.64%। অর্থাৎ পুঞ্জীভূত ক্ষতি ও খেলাপি ঋণ এতটাই দুরবস্থা যে মূলধন চলে গেছে নেতিবাচক অবস্থায়। বিশ্লেষণ বলছে, বেসরকারি ব্যাংকগুলো গড়ে 10.38% মূলধন রাখলেও চরম সংকটে ইসলামী ও বিশেষায়িত ব্যাংক। আরও দুর্দশায় নিয়ম না মানা 19টি ব্যাংকের। যখন IFRS 9 বাস্তবায়িত হবে, তখন যখন এক্সটেন্ডেড ক্রেডিট লস এসে যাবে, মানে ব্যাংকগুলোর অবস্থা তাই মধুসূদন হতে পারে। কেউ তাদের LC কনফার্ম করবে না, কেউ তাদেরকে লোন দিবে না, কেউ তাদেরকে মানে এইড মানি ব্যবহার করতেও দিবে না। ক্যাপিটাল বাড়া এটা অনেক কঠিন, কারণ ব্যাংক এটাকে আপনি ব্যাংকের কোয়ালিটি ঠিক না থাকলে পেইড আপ ক্যাপিটাল বাড়ানো যায় না। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব স্ট্রেস টেস্টের ফলাফল বলছে, 5 দিনের তারল্য সংকটে 18 ব্যাংকের টিকে থাকা কঠিন। আর মাত্র 2 বড় ঋণ গ্রহীতা খেলাপি হলেই ঝুঁকিতে পড়বে আরও 13 ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ বিতরণ ও আন্তর্জাতিক মানদণ্ড না মানায় এই দুরবস্থা। এই ব্যাংকগুলোর যেহেতু প্রচুর মন্দ ঋণ রয়েছে, আরও মন্দ ঋণ আবিষ্কৃত হতে পারে। সেই ক্ষেত্রে ব্যাংকগুলোর অনেকটা ওয়ান ওয়ে ট্রাফিক হবে পুঁজি বাড়ানো। বেস্ট হতো যদি ব্যাংকগুলোকে মার্জ করে দিতে পারতাম আমরা শক্তিশালী ব্যাংকের সাথে দুর্বল ব্যাংককে। বিশ্ব ব্যাংক কিংবা ADB কিংবা IMF কিংবা IFC কিংবা ইউরোপীয় উন্নয়ন ব্যাংক থেকে টাকা এনে সেই ধরনের প্রকল্প যেহেতু বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কেউ করতে পারেনি, এখন আমাদের নীতি নির্ধারকরা ভয় পায়। অর্থনীতিবিদদের মতে, কৃত্রিম উপায়ে ঋণ পুনঃতফসিলকরণ বন্ধ আস্থা ফেরানোর একমাত্রই পথ।
ইসলামী ব্যাংকের মতো ব্যাংকের 50% নন পারফর্মিং, আপনি এক্সিম ব্যাংক থেকে শুরু করে আপনি ইউনিয়ন ব্যাংক থেকে শুরু করে 96% নন পারফর্মিং। কাজে সেই ক্ষেত্রে এই ব্যাংকগুলোর নন পারফর্মিং যদি আপনি কমাইতে পারেন তাহলে আপনার এটা সম্ভব। ব্যাংক খাতের এই ক্ষত নিরাময়ে কেবল লোক দেখানো নীতি প্রণয়ন নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ডের শতভাগ ও কঠোর প্রয়োগ নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। রাজধানীর পল্লবীতে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় কথিত মাদক কারবারি ল্যাংড়া রুবেল সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানিয়েছেন, মাদক ব্যবসার ১৫ লাখ টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয়। আর এই ঘটনায় রুবেলের শুটার দল গুলি চালায় বলে দাবি ডিবির। বিস্তারিত মহিম মিজানের রিপোর্টে। ৭ আগস্ট পল্লবীর একটি সড়কে হঠাৎ গুলির শব্দ। টার্গেট ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন। হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। এ সময় গুলিবিদ্ধ হন এক পথচারীও। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্তে নামে ডিবি। এতে বেরিয়ে আসে হামলার নেপথ্যে মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের বিষয়টি। বুধবার সংবাদ সম্মেলনে ডিবি জানায়, মাদক বিক্রির প্রায় ১৫ লাখ টাকা নিয়ে আলমগীরের সঙ্গে ল্যাংড়া রুবেলের বিরোধ তৈরি হয়। এর জেরেই আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয়। আলমগীরের সঙ্গে যেটা জেনেছি ১৫ লক্ষ টাকার ভাগাভাগি। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তো ১৫ লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। এই ঘটনায় মাদক কারবারি রুবেল সহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে হামলার সঙ্গে জড়িত আরও ২ জনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে ডিবি। ডিবির দাবি, ল্যাংড়া রুবেল দীর্ঘদিন ধরে রাজধানীর মাদক কারবারের সঙ্গে জড়িত। অবৈধ এই কারবার করেই রাজধানীতে বাড়ি গাড়ি সহ বিপুল সম্পদ গড়ে তোলার তথ্য পেয়েছে তদন্ত কর্মকর্তারা। সে অত্যন্ত সুচতুর একজন ব্যক্তি। দুটো গাড়ি আমরা উদ্ধার করেছি, দুটো গাড়ি তার অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতো। সে হেমায়তপুরে যে বাড়িতে থাকতো সে বাড়িতেও নিয়মিত গাড়িগুলো যেত। অথচ আমরা গাড়ি নাম্বার প্লেট দিয়ে সার্চ দিয়ে বিআরটিতে দেখলাম যে গাড়িগুলো অন্য নামে রেজিস্ট্রেশন। যে ২ জন ব্যক্তির নামে দুটো গাড়ি রেজিস্ট্রেশনকৃত, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা স্বীকার করেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এই দুটো গাড়ি রুবেল কিনে দিছে। তাছাড়া রুবেলের যে আমরা হেমায়তপুরে যে বাড়িতে গেছি, আমি ভাষায় যদি বলতে হয় তো বলবো যে মোটামুটি একটা প্রাসাদের মতো অট্টালিকা সে বানাইছে। পল্লবীর এই ঘটনায় সরাসরি অংশ নেয় আরও ২ জনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় ডিবি প্রধান। মহিম মিজান, ৭১, ঢাকা। এদিকে সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার তার স্ত্রী এবং গৃহ পরিচারিকাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ডাকাতি বা ব্যক্তিগত শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে মনে করছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন হোসেন আহমেদ সুজাত। সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা। খুব সকালে হঠাৎ করেই এই বাড়ি থেকে ভেসে আসে চিৎকার চেঁচামেচি। খবর পেয়ে আসে পুলিশ। পরে ভবনের ২য় তলা থেকে প্রবীণ ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা তাহমিনা বেগমের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজন ও আশপাশের বাসিন্দারা জানান, আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম এলাকার অত্যন্ত পরিচিত ও শান্ত স্বভাবের ছিলেন। তাদের সব সন্তান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। ওনার আগে এখানে আর কোনো বসতি ছিল না, এটা টিলা ছিল, টিলা এলাকা জঙ্গল ছিল, উনি প্রথম বসতি ছিল। এটা বলতে পারবো না আমরা তো আমাদের তো ছোট থেকে বড় হয়েছে ওনার মাধ্যমে, আমরা খুব আদর করছে, নানা ডাকছে, খুবই আদর করছে। আমরা দিন ধরে দেখে আসছি যে উনি নিরীহ জীবনযাপন করছেন, উনি কারো সঙ্গে তেমন একটা বিরোধী জড়াতেন না। তার জীবনে গ্রামেও কোনো শত্রু নাই, তাই নলা মানে অমায়িক এক মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। ঘটনার পরপরই ঘটনাস্থলে আসে পিবিআই এর সদস্যরা। প্রাথমিক অনুসন্ধান শেষে মহানগর পুলিশ কমিশনার জানান, এটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জের তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার মোটিভ যদি আমরা যে প্রাইমারি যদি ধারণা করি যে আমরা দেখলাম যে আরও যে কক্ষগুলি আছে এখানে আলমারি এবং এই ওয়ার্ড্রোব যেখানে আছে, এই আলমারি এবং ওয়ার্ড্রোবতে যে খোলা, মনে হচ্ছে যে এখান থেকে মূল্যবান সামগ্রী এখান থেকে সরানো হয়েছে। নির্মম
এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো রায়নগর এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের দাবি অতি দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক করার। হুসাইন আহমেদ সৈয়দ, ৭১, সিলেট। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।